ওই যে হিস্ট্রি না, ওই যে ইতিহাস জি স্যার, ইন্ট্রোডাকশন ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই চ্যাপ্টারই চলবে। আচ্ছা, তো চলে এসেছে সবাই 29। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করতে পারি। তো আমরা গত ক্লাসে ধারাবাহিকতায় আর কি আমরা আমাদের টপিকগুলো ডিসকাস করব। গত ক্লাসে আমরা সর্বশেষ ইন্ট্রোডাকশন হিস্ট্রি এবং হচ্ছে দ্য রিজন বিহাইন্ড সাকসেস অফ বাংলাদেশ আরএমজি সেক্টর, এই বিষয়গুলো আলোচনা করেছি। তো আজকে যে জিনিসগুলো আলোচনা করবো এগুলো ভেরি সিম্পল এবং তোমাদের অনেকের এই বিষয়ে নলেজ রয়েছে, যেহেতু সিলেবাসে রয়েছে, সো সেজন্য আমাদের আলোচনা করতে হচ্ছে। বাট এই জিনিসগুলো তোমরা অনেকেই জানো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই যে ক্লাস রেকর্ডিং, তোমরা কি ক্লাস রেকর্ড করছো কিনা কেউ? স্যার আমরা হচ্ছে ইয়ে দিয়ে করছি, মানে হ্যাঁ, এটা এক্সটার্নাল সফটওয়্যার দিয়ে করছি, জুম থেকে হ্যাঁ, করা হচ্ছে না। আচ্ছা, মানে স্ক্রিন রেকর্ডার বা এই জাতীয়। জি স্যার। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রেকর্ডটা আমি করব, ঠিক আছে? রেকর্ডটা জি আমি স্যার। করব, আমি যে এখনই করছি, বাট তোমাদের কারো রেকর্ড করার দরকার নাই। মানে যেহেতু জি ক্লাসটা স্যার। আমি নিচ্ছি, সো রেকর্ডের পুরো সত্যটা আমার কাছে থাকবে। পরবর্তীতে যদি ধরো মানে কোনো এক্সাম লাইক সিটি বা ফাইনাল পরীক্ষার আগে যাদের মানে দরকার হলে আমি সেই জিনিসটা প্রোভাইড করব। ওকে, তো স্যার সমস্যা হচ্ছে মানে রেগুলার ক্লাসে অনেকে স্যার হ্যাঁ, নেটের কারণে অনেকে পুরো অনেকে ক্লাসটা পারে না, করতে সেটা পারে না। তাদের জন্যই। অথবা একটা নিয়মিত বিরতিতে সেটা দেয়া হবে, একটা নিয়মিত বিরতিতে। এক্সামের আগে না হলে হয়তো ও একবারে ধরো কত 2-3টা ক্লাস, হ্যাঁ ওই 2-3টা ক্লাসের ভিডিও একবারে, বুঝছো ব্যাপারটা? এইভাবে জি স্যার। দেওয়া হবে, মানে রেগুলার বেসিসে, মানে একটা রেগুলার ইন্টারভ্যালে দেওয়া হবে। তো এখন প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনেকেই অনেক ডিপার্টমেন্ট এবং অনেক বেঁচে দেখা যাচ্ছে কি যে তারা ভিডিও করে এগুলো ইউটিউবে আপলোড করছে, বুঝতে পারছো? জি স্যার। সো এটা হচ্ছে এক্সট্রিমলি ইনসিকিউর, মানে এবং মানে আনকমফোর্টেবল। ওকে, কারণ এটা কিন্তু লাইভ ক্লাস। সো লাইভ ক্লাস টিউটোরিয়াল ক্যান বি মানে আপলোড করা যায়, কিন্তু তোমার লাইভ ক্লাস কিন্তু আসলে আপলোড করাটা খুবই আনকমফোর্টেবল। এবং হচ্ছে কারণ এটা কিন্তু অনেক ইনফর্মাল টক হয়। তারপরে হচ্ছে যেহেতু লাইভ ক্লাস, আমি মানে এটা তো বুঝতেই পারতেছো তোমরা, সো এই জিনিসগুলো কিন্তু ঠিক না। তো অনেকে আবার পারমিশন ছাড়াও ভিডিও করে। সো এটাও কিন্তু আসলে সিকিউরিটি অ্যাক্টের লঙ্ঘন, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো আমার মনে হয় ইয়ে করা উচিত। অবশ্যই অনেকে হয়তো ভিডিও মানে মানে করতে চাও, বাট মানে কেউ কিন্তু পারমিশন নেওয়া না। এর আগে কি ভিডিও পারমিশন নেওয়া হয়েছিল? না স্যার, আপনার ক্লাসে করা হয়নি, আমরা যেগুলো আচ্ছা আচ্ছা, করেছিলাম মানে ওগুলো হচ্ছে এই পারমিশন অভিযোগ নিয়ে হচ্ছে করেছি। আমাদের, মানে হ্যাঁ আমাদের টিচারদের মধ্যে এইগুলো কথা হয়েছে আসলে। স্টুডেন্টরা করতেছে মানে পারমিশন, মানে যখনই কোনো ভিডিও করব অবশ্যই উইথ প্রপার পারমিশন। এটা তো একটা বেসিক কার্টিসি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর জি স্যার। হচ্ছে 2 নাম্বার হচ্ছে যেগুলো ওই পাবলিক যে প্ল্যাটফর্ম গুলো সেখানে আসলে শেয়ার করা উচিত না। রাইট, কারাই জি হচ্ছে স্যার, তোমরা, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো সর্বোচ্চ তোমরা তোমাদের ফেসবুকের সিক্রেট গ্রুপ বা প্রাইভেট গ্রুপে দেওয়া যেতে পারে। তো সর্বোচ্চ ওখানেই, বা তোমরা ড্রাইভে রেখে দিতে পারো, সর্বোচ্চ এতটুকুই। ওকে, জি স্যার, অবশ্যই। বুঝতে পেরেছি ব্যাপারটা, এইটা হলো ফ্যাক্ট। সো এই বিষয়ে একটু সচেতন এবং সতর্ক থাকা উচিত। ওকে, সো ওই ভিডিওগুলো আমি করবো, সমস্যা নেই, আর তোমাদের আসলে করার দরকার নেই। তারপরও যদি কেউ করো, এটা আসলে ওই অ্যাকশন টেকশন নেওয়া যায় আর কি। ওগুলো রেগুলার ইন্টারভেলে আমি ইয়েগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ, আশা করি সমস্যা হবে না। ওকে, জি আচ্ছা। স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ক্লাস শুরু করছি। তো যাই হোক, তো আমরা গত ক্লাসের ধারাবাহিকতা শুরু করব। তো আজকে যে টপিকটা প্রথমে আমরা পড়বো, সেই টপিকটা হচ্ছে যে বাংলাদেশের আরএমজি সেক্টরের বর্তমানে মূল প্রবলেম গুলো কোথায়, বা আমাদের সমস্যাগুলো কোথায়, বা আমাদের লিমিটেশন গুলা কি, এবং এই লিমিটেশন গুলো থেকে উত্তরণের উপায় কি, মানে প্রবাবল সলিউশন গুলো কি হতে পারে, সেই বিষয়। এগুলো ভেরি কমন, আমরা প্রত্যেকেই রেগুলার বেসিসে হয়তো নিউজ পেপার পড়ি বা বিভিন্ন আর্টিকেল, ব্লগ, সেগুলো দেখলে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যায়, কারণ এগুলো নিয়ে প্রচুর আর্টিকেলস লেখা হয়েছে, ব্লগ লেখা হয়েছে, রিসার্চ পেপারও রয়েছে। সো এগুলো ভেরি কমন। সো আমি এই প্রশ্নটার উত্তর তোমাদের কাছ থেকে আশা করছি। তোমরা দু একজন করে একটা দুটা পয়েন্ট শেয়ার করো যে বর্তমানে বাংলাদেশের আরএনজি সেক্টরের মানে প্রবলেম গুলো কি কি, বা মূল সমস্যাগুলো কোথায়। শেয়ার করো, কে বলো, মানে ইন্টারাকশন করতে হবে ক্লাসে, স্যার আমরা এখনো এগুলা মানে বলার বিষয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এখনো অনেক পিছিয়ে আছে এদিক থেকে, মানে অন্যদিকে দেখা যায় চায়না বা অন্যান্য যে কান্ট্রি গুলো তারা হচ্ছে খুব ফাস্ট হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডপ্ট করে, মানে অনেক ফাস্টলি আগাচ্ছে, কিন্তু আমরা এখনো সেই মানে বাধ্যগত মানে নর্মাল যে সিস্টেম বা হুম হুম। প্রসিডিউর সেটাতে আমরা এখনো আটকে আছি। আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদের এখানে ধরো টেকনোলজির অভাব, বা আমরা টেকনোলজি অ্যাডাপ্টেশন নাই
মানে আমরা কিছুটা কম আর কি, কিছুটা তুলনামূলকভাবে পিছিয়ে আর কি। পিছিয়ে রয়েছি। আচ্ছা, হ্যাঁ, এটা একটা পয়েন্ট হতে পারে। সো আর কি কি পয়েন্ট শেয়ার করে? এতজন স্টুডেন্ট চুপচাপ বসে আছো কেন, 35 জন? স্যার আমাদের ম্যানেজমেন্টে আসলে আরো দক্ষ অপটিমাইজেশন হওয়া জনশক্তির দরকার। অভাব হ্যাঁ, আছে। হ্যাঁ, কিসের? ID12 বলতেছিলা, হ্যাঁ বলো। স্যার আমাদের দক্ষ এক্সপার্টিস যারা আছে এদের যথেষ্ট অভাব রয়েছে। এক্সপার্টিস বলতে? টেকনোলজির দিক থেকে দক্ষ এক্সপার্টিসের দিক থেকে অভাব রয়েছে। মানে এক্সপার্টিস কোন, কিসের এক্সপার্টিস? স্যার আমাদের প্রতিটা সেক্টর, সাপোজ আরএমজি সেক্টরে স্যার হুম। ডাইং সেক্টর হতে পারে। হুম। আমরা বিশেষ করে লক্ষ্য করছি যে পার্শ্ববর্তী দেশ হুম। যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কার অনেক হুম। লোক এখানে জব করছে, সেক্ষেত্রে আমাদের জব সিকিউরিটিটা হারাই যাচ্ছে দিন দিন, এটা একটা কারণ। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটাও একটা পয়েন্ট যে আসলে আমাদের এটা নিয়ে আমার একটা পেপার আছে, ওটা পড়তে পারবা, বুঝছো? তো এখানে ওই যে মানে আমাদের দেশে কেন তোমার বাইরের, হ্যাঁ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং ওয়াশিং এ দেখবে যে টার্কির অনেকে কাজ করে, অনেক বড় বড় পদে অনেক হাই স্যালারি নেয়। সো এইটা আসলে প্রবলেম, মানে একটা মানে এটা আসলে খুব একটা মেজর পয়েন্ট না, বাট ইট ইজ স্টিল এ প্রবলেম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ID12 কিছু বলতে যাচ্ছিল মনে হয়। 20 ID20। স্যার ম্যানেজমেন্ট অপটিমাইজেশন একটা প্রবলেম। হুম। ম্যানেজমেন্ট আচ্ছা, অপটিমাইজেশন। আচ্ছা, বুঝতে পারছি। তোমাদের ওই প্রশ্ন অ্যান্সার গুলো সব আইপি বেসড হচ্ছে। গুড। তো ঠিক আছে, হ্যাঁ, এটাও একটা প্রবলেম। তো মূল প্রবলেম, হ্যাঁ, আমি বেশ কয়েকটা পয়েন্ট পেয়েছি যে হ্যাঁ, এটা একটা অপটিমাইজেশন বলো, বা ও যেটা বললো যে এক্সপার্টাইজের প্রবলেম। আসলে আমাদের সেক্টরের মানে এখন কারেন্টলি সবচেয়ে মূল প্রবলেমটা হচ্ছে লিড টাইম। তোমরা নিশ্চয়ই লিড টাইমের নাম শুনেছো। লিড টাইম, লিড টাইম মানে কি কেউ জানো কি? আচ্ছা, লিড টাইম মানে হচ্ছে ধরা যাক আমি যেদিন যখন আমি অর্ডারটা প্লেস করলাম, সেই অর্ডারটা এক্সিকিউশন হলো, তাহলে মধ্যবর্তী যে টাইম গ্যাপ সেটাকে লিড টাইম বলা হয়। ফর এক্সাম্পল, তুমি ধরো দর্জির দোকানে কাপড় বানাতে যাও না, তো যেদিন গেলা অর্ডার দিলা এবং যেদিন তুমি প্রোডাক্টটা হাতে পেলা তার মধ্যে যে গ্যাপ, ধরো 7 দিন লাগলো, এটা হচ্ছে লিড টাইম। সহজ করো, ভেরি ইজি। সো আমাদের দেশে এই লিড টাইমের পরিমাণটা অনেক বেশি। আমাদের যারা অপোনেন্ট, আমি অপোনেন্টই বলবো, প্রতিপক্ষ, যারা হচ্ছে ইন্দোনেশিয়া বলো, ভিয়েতনাম বলো, ইন্ডিয়া, চায়না তো আসলে তুলনা করার মতো না। চায়না আসলে বাই ফার আমাদের চেয়ে অনেক এগিয়ে। সো চায়নার সাথে তুলনায় যাওয়াটাই ঠিক না। বাট বাকি যে অপারেন্ট গুলো আছে সরি, সেগুলোর তুলনায় আমরা অনেক পিছিয়ে। মানে আমাদের লিড টাইমটা, আমাদের সময় অনেক বেশি লাগে এক্সপোর্টে। সো এই লিড টাইমটা বেশি হওয়ার কারণটা অনেক, যেমন ওই যে ও যেটা বললো মানে আসিফ, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা হ্যাঁ টেকনোলজি, আমাদের টেকনোলজি নাই আসলে, আমরা ওভাবে ইউজ করি না, আমাদের যথাযথ জায়গায় হয়তো প্রপার টেকনোলজি ইউজ করি না। তো সেই কারণে আসলে ম্যানুয়াল লেবার উপর অনেকাংশে ডিপেন্ডেন্ট, এটার কারণে একটা লিড টাইম বেড়ে যায়। আবার হচ্ছে আমাদের দেশে পোর্ট ফ্যাসিলিটি, তোমরা হয়তো জানো যে পোর্ট ফ্যাসিলিটিতে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আচ্ছা, আমাদের দেশে তো দুইটা পোর্ট, সি পোর্টের কথা বলছি, একটা হচ্ছে চিটাগাং এর, আরেকটা হচ্ছে মোংলা। বাট দুইটা পোর্টই কিন্তু আসলে ডিপ সি পোর্ট না, অগভীর সমুদ্র বন্দর নয়। দুইটাই কিন্তু আসলে সরি, অগভীর সমুদ্র বন্দর নয়, গভীর সমুদ্র বন্দর নয়। তো যার কারণে হচ্ছে কি এইসব জায়গায় বড় বড় যে জাহাজগুলা ভিড়তে পারে না। তো আসলে কি যখন আমি এক্সপোর্ট করব, তো এক্সপোর্ট করতে, ও আচ্ছা তার আগে বলে রাখি, যখন এই যে কার্গো গুলো আসে তখন কিন্তু দুই ধরনের একটা আসে, এটা হচ্ছে মাদার ভেসেল, ফিডার ভেসেল। মাদার ভেসেল গুলো হয় বড়, ফিডার ভেসেল গুলো হয় ছোট। তো এখন আমরা যেটা করে থাকি সাধারণত, যে ধরো বাংলাদেশ থেকে, সরি ঢাকা থেকে এগুলো প্রোডাক্ট গুলো চিটাগাং এ যাচ্ছে, চিটাগাং এ এখানে ফিডার ভেসেল গুলো আসতে পারে। এই ফিডার ভেসেল গুলোকে এগুলো লোড করা হয়, তারপর এগুলো আবার কোথায় যায়? আমরা শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরের পোর্ট ইউজ করি। তো ওই দেশে গিয়ে আবার সেখানে আনলোড করে আবার মাদার ভেসেলে লোড করে সেগুলোকে পাঠানো হয়। তো দেখো এই যে একটা টাইম, এখানে কিন্তু আমাদের একটা টাইম ব্যয় হয়ে যাচ্ছে বা আমাদের একটা ঝামেলা। তা আমাদের দেশে যদি একটা গভীর সমুদ্র বন্দর থাকতো, তাহলে এই সমস্যাটা হয়তো আমরা ফেস করতে পারতাম না। এটা মনে রাখবে যে ইন্টারন্যাশনাল ট্রেডিং এর ক্ষেত্রে মানে পোর্ট ইজ এ কি ফ্যাক্টর। মানে যার ভালো যত পোর্ট রয়েছে সে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের একটা মানে কি বলবো। এই যে লেবাননের বৈরুতে যেটা ছিল, যে কারণে হোক, এটা স্যাবোটাজ হতে পারে বা পলিটিক্যাল, আমি সেই প্রবলেমে যাচ্ছি না, বাট লেবাননের আয়ের অন্যতম বড় উৎস ছিল কিন্তু এই বৈরুত পোর্ট। কারণ এই পোর্টটা ব্যবহার করে পার্শ্ববর্তী অনেক দেশ তারা ট্রেড চালনা করতো। আজকে সিঙ্গাপুর এত উন্নত হওয়ার অন্যতম কারণ হচ্ছে সিঙ্গাপুর তাদের পোর্ট ফ্যাসিলিটিকে সারা ওয়ার্ল্ডের কাছে উন্মুক্ত করে দিয়েছে, এবং ওটা বাণিজ্যিকভাবে বিশ্বের অনেকগুলো দেশ এই সিঙ্গাপুরে পোর্ট ইউজ করছে। শ্রীলঙ্কাও সেম, মানে ওরাও পোর্ট গুলো ইউজ করছে, বিকজ ওদের এখানে পোর্ট ফ্যাসিলিটি গুলো অনেক হাই। তো আমাদের দেশে কিন্তু এখন গভীর সমুদ্র বন্দর এখন নাই, বাট হচ্ছে। তোমরা কি জানো এইটা যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে যে আমাদের দেশে? কোথায়? জি স্যার, মংলায়। মংলা না, পায়রা স্যার। সোনাদিয়াতে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে 3টা পোর্ট হচ্ছে, রাইট?
পায়রা তো প্রায় হয়েই গেছে, পায়রা, সোনাদিয়া, মাতারবাড়ি। মাতারবাড়িটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর, নাম শুনেছো নিশ্চয়ই। জি স্যার। সো হয়তো এই এই কি বলা হয় পোর্ট গুলা হলে হোপফুলি আমরা এই সমস্যাটাকে ওভারকাম করতে পারবো ট্রেডিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট চলে আসে। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে দেখো আমাদের দেশের পোর্ট গুলো হচ্ছে খুলনা এবং চিটাগং, বাট আমাদের দেশের ইন্ডাস্ট্রি গুলো কেন ঢাকা বেসড? আমাদের এখানে নারায়ণগঞ্জ, নরসিংদী আর গাজীপুর, টঙ্গী এই জোনে কেন আমাদের ফ্যাক্টরি গুলা? আমরা তাহলে আমাদের এখানে ঝামেলা না, আমাদের এখানে আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা তো অতটা উন্নত না। সো দেখো ঢাকা থেকে আমাকে চিটাগাং ট্রাকে করে এই প্রোডাক্ট গুলো নিয়ে যেতে হচ্ছে, সো আমার এখানে টাইম ব্যয় হচ্ছে না। তা আমার প্রোডাক্ট গুলো যদি, আমার ফ্যাক্টরি গুলো যদি চিটাগাং বা খুলনায় হতো, তাহলে খুব ইজিলি আমি পোর্টের কাছাকাছি গুলো আমি সেগুলোকে এক্সপোর্ট করতে পারতাম। কিন্তু কেন আমরা ঢাকাকে কেন্দ্র করে আমরা এই পোর্ট গুলো গড়ে, সরি পোর্ট বলতেছি, বারবার পোর্ট বলছি, ফ্যাক্টরি গুলো গড়ে তুলেছি? কেউ বলতে পারবে? স্যার ওয়ার্কার পাওয়া যায় না স্যার ঢাকার বাইরে খুব বেশি। এখানে স্যার ঢাকার কেন্দ্রিকতা থাকে স্যার ওয়ার্কার গুলো, আর স্যার যে ফেসিলিটিস গুলো এগুলো ভালো পাওয়া যাচ্ছে, কারেন্ট আচ্ছা, গ্যাস এগুলো। কিন্তু ওয়ার্কার তো চাইলে যে কোনো জায়গায় মুভ করবে। আমি যদি চিটাগাং ফ্যাক্টরি করি, ওয়ার্কার চিটাগাং মুভ করতে বাধ্য, কারণ অনেকে ঢাকায় থাকে না, ওয়ার্কার বাইরে থেকে এসে ঢাকায় বসতি স্থাপন করেছে, রাইট? জি স্যার। Yes. আসলে ও যেটা বললো যে ওয়ার্কার একটা ঘাটতি, ঠিক আছে, এটা আমি মানে খুবই মাইনর একটা পয়েন্ট, বাট মূল পয়েন্ট হচ্ছে পানির প্রাপ্যতা, ওয়াটার। বুঝতে পেরেছো? টেক্সটাইল প্রসেসিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে ওয়াটার, পানি। এবং মানে স্বাদু পানি লাগবে, ওই লবণাক্ত পানি দিয়ে কাজ হবে না। বুঝতে পেরেছো? তো চিটাগাং এ এবং খুলনাতে কিন্তু আসলে পানির অভাব প্রকট। খুলনাতে একদমই বাইরে, মানে খুলনা তো সবসময় খুব ডেঞ্জারাস, বাট চিটাগাংও পানির প্রাপ্যতা অতটা ভালো না। বাংলাদেশের হচ্ছে বেস্ট কোয়ালিটির পানি কিন্তু এই গাজীপুর জোনে পাওয়া যায়, এটা কি তোমরা জানো? মোটামুটি সবচেয়ে ভালো পজিশন। সো এই পানির একটা প্রাপ্যতার কারণে মূলত আমাদের দেশে ফ্যাক্টরি গুলো এখানে গড়ে উঠেছে। তো যাই হোক, সো যেখানে ছিলাম, তো আমাদের প্রবলেম গুলো তো যে লিড টাইমের কথা বললাম। তবে এখন বর্তমানে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা বড় ইয়ে দেখা যাচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। যেমন তো এটা পড়াবো আমি, স্প্রেডিং মানে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং একটা প্রসেসের নাম হচ্ছে স্প্রেডিং। স্প্রেডিং মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, তার মিনিং তো বোঝাই যাচ্ছে। তো এটা হয় কি, যে ধরো কাপড়গুলা যে আমাদের রোল আকারে আসে, তোমরা দেখেছো না যে যখন কাপড়গুলা তৈরি করার পর রোল আকারে থাকে, তো সেগুলাকে কি করা হয়, আনরোল করে সেগুলাকে ওই টেবিল, লম্বা টেবিল থাকে, সেই টেবিলের মধ্যে সেটাকে স্প্রেড করা হয়, এটাকে স্প্রেডিং বলা হয়। তো দেখা যাচ্ছে আমাদের যে ম্যানুয়াল স্প্রেডিং মেশিন, সেখানে ওয়ার্কার লাগে 6 থেকে 8 জন। বাট এখন আমরা অনেক ফ্যাক্টরি, মানে ম্যাক্সিমাম ফ্যাক্টরি অটোমেটিক স্প্রেডার ইউজ করছে। তো অটোমেটিক স্প্রেডারে আসলে 2 জন ওয়ার্কার লাগে। সো দেখা যাচ্ছে একটা স্প্রেডিং মেশিনের বেলা আমি কত 4 থেকে 6 জন ওয়ার্কার কমিয়ে আনছি। সো তাহলে কি হচ্ছে, আমাদের এখানে ম্যানুয়াল লেবারের ইয়েটা কম হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের অটোমেশনের কারণে আমাদের প্রোডাক্ট দ্রুত গতিতে ম্যানুফ্যাকচার হচ্ছে। সো আমরা তাহলে এইভাবে লিড টাইমটা এইভাবে কমিয়ে আনতে পারি। আসিফ যে পয়েন্টটা বললো, যে টেকনোলজির সময় অ্যাডাপ্ট করছি, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে। সো এইটা একটা পয়েন্ট। আর হচ্ছে আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে আরেকটা পয়েন্ট মানে খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা বলো প্রাইসিং নিয়ে। প্রাইস নিয়ে তোমরা হয়তো জানো, যে দেখেছো যে বায়ার যারা রয়েছে, ওরা কিন্তু আমাদের দেশে প্রোডাক্টের দাম ওভাবে বাড়াচ্ছে না। মানে ধরো যেই টি শার্টটা হয়তো $2 পার পিস ছিল, ওই 5 বছর আগে ওই এখনো সেই প্রাইসে রয়েছে। কিন্তু ইন দ্য মিন টাইম বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে কি যে সবকিছুর দাম বেড়ে গেছে। কিরকম আমি তোমাকে বলছি, যে রানা প্লাজা যখন কলাপস করে, আফটার রানা প্লাজা কলাপস, প্রায় লেবার ওয়েজেস 2 দফা বাড়ানো হয়। তাহলে সবকিছু তো আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টের উপর প্রেশার পড়বে, তাই? কারণ দেখো, তুমি যদি ওয়ার্কারের খরচ বাড়াও, র মেটেরিয়ালের খরচ বাড়ো, ম্যানেজমেন্ট কস্ট বাড়ে, সব কস্ট কিন্তু আলটিমেটলি প্রোডাক্টের সাথে অ্যাড হয়। তার মানে প্রোডাক্ট এইগুলো যদি বাড়বে, প্রোডাক্টের কস্ট আমাদের বাড়তে বাধ্য। তাহলে ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে না, কারণ আমাদের ম্যানেজমেন্ট কস্ট বেড়েছে। আমাদের কি বলা হয় যে লেবারের ওয়েজেস, মানে লেবারই তো মূল, লেবারের বেতনের পিছনে আসলে সিংহভাগ টাকা ফ্যাক্টরি খরচ করে। তো লেবারের খরচ বাড়ার কারণে কি হচ্ছে, আলটিমেটলি প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে না, কিন্তু ইন দ্য মিন টাইম কি বলা হয়, যারা বায়ার ওরা কিন্তু প্রোডাক্টের কস্ট বাড়াচ্ছে না। তাহলে প্রোডাক্টের কস্ট যেহেতু বাড়াচ্ছে না, তাহলে আমাদের কি হচ্ছে, আইদার লস হচ্ছে অথবা প্রফিট খুব কম মার্জিন, হ্যাঁ প্রফিট খুব কম মার্জিন আমরা করছি, রাইট? সো এতে আমাদের কি একটা প্রবলেম না? তাহলে আমাদের ফ্যাক্টরি টিকিয়ে রাখা তো কঠিন। আমার যদি প্রফিটই না হয়, তাহলে আমি এটা কেন করব? বুঝতে পেরেছো? তো এইটা একটা বিশাল প্রবলেম। তাহলে এই প্রবলেমের অনেকগুলো কারণ রয়েছে। সো একটা কারণ আমি তোমাকে বলি একদম ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে, এটা হচ্ছে গোপন কারণ যাকে বলা হয়। সেটা হচ্ছে কি জানো, অনেক অনেক ফ্যাক্টরি যেটা করে, যারা মার্চেন্ডাইজার, ওরা করে কি, নিজেদের কম্পিটিশনের জন্য হলো দাম কমিয়ে দেয়। বুঝেছো ব্যাপারটা? কে অর্ডারটা পাবে, লাইক একটা বায়ার এসেছে অর্ডার দেওয়ার জন্য, বায়ার খুঁজতে থাকে যে
কে কম প্রাইসে দিবে, স্বাভাবিকভাবে তুমি যখন ক্রেতা হবা সবচেয়ে কম দামি পণ্যটাই কিন্তু তুমি চুজ করবে, রাইট? সো এখন এখানে তো অনেক কম্পিটিশন, ধরো 3-4টা ফ্যাক্টরি রয়েছে। সো যেই ফ্যাক্টরিটা সবচেয়ে কম দামে দিবে বায়ার তাকে অর্ডার প্লেস করবে। তো এখন ওই যে ওই যখন বিক্রেতা যারা, মানে তখন আমাদের বাংলাদেশি ফ্যাক্টরিগুলোর মধ্যে একটা অলিখিত যুদ্ধ চলে যে কে আসলে অর্ডারটা টেক করবে। তো তখন করে কি, হয়তো অনেকে নিজের টিকে থাকার স্বার্থে যে দামটা কমিয়ে দেয়, বা নিজেদের মধ্যে যুদ্ধের কারণে আসলে কম্পিটিশন এত বেশি আমাদের দামটা কমিয়ে দিচ্ছি, যার কারণে হয়তো 20 সেন্ট কমিয়ে দিলাম, এটাই অনেক, 10 লাখ পিসের জন্য অনেক এটা আর কি। সো 20 সেন্ট যদি আমি কমিয়ে দিই তাহলে বায়ার আমার কাছে আসবে, এটি স্বাভাবিক। এখন তাহলে ও কেন করছে? ও নিজেকে টিকে থাকার জন্য। হয়তো অনেক ফ্যাক্টরি মনে করতে পারছে যে আমি আপাতত অর্ডারগুলো নেই, ভবিষ্যতে কি হবে সেটা পরে, অ্যাটলিস্ট আমি প্রোডাকশনে থাকি। বুঝতে পেরেছো? এইরকম জি একটা স্যার। কারণে কিন্তু আমাদের দাম কমে। এটা আসলে গোপন কারণ, এটা আসলে সব জায়গায় পাবে না, এটা হচ্ছে অনেকে স্বীকার করতে চায় না, বাট আমি বললাম আর কি। ওকে, আচ্ছা। তো এখন প্রবলেম তো যে প্রাইসিং এর ক্ষেত্রে, তাহলে এখন আমাদের প্রাইম টার্গেট হচ্ছে কিভাবে প্রোডাক্টের, মানে এখন আমরা তাহলে মুনাফাটা কিভাবে বাড়াতে পারি, মানে আইদার প্রোডাক্টের প্রাইস বাড়াতে হবে অথবা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট কমাতে হবে, তাই না? এটি তো আমাদের প্রবাবল সলিউশন। তো কিভাবে আমরা করতে পারি? এনিওয়ান? ধর আমি প্রোডাক্টের প্রাইস কমাতে চাই, মানে মুনাফার মার্জিনটা বাড়াতে চাই, তাহলে ইদার আমাকে কি করতে হবে? আমাকে বায়ারের দাম তো ফিক্সড $2 দিবে, তাহলে আমার আলটিমেটলি কি করতে হবে? আমার ম্যানুফ্যাকচারিং শ্রমিকের কস্ট কমিয়ে আনতে হবে, ইয়েটা অথবা কমাতে হবে। হচ্ছে আমার প্রোডাক্টের দাম বাড়াতে হবে, রাইট? সো কিভাবে বাড়াতে পারি বা কমাতে পারি? স্যার ওয়ার্কারদের একটা মিনিমাম এজ দিব, ওয়েজ, মিনিমাম ওয়েজ। ওয়ার্কারদের মিনিমাম ওয়েজ? না, ওয়ার্কারদের জায়গায় হাত দেওয়াই যাবে না। স্যার এই যে অটোমেশন বা হচ্ছে অটোমেটিক যে মেশিনগুলো আছে সেগুলা ওয়ার্কারদের বদলে আনলে হ্যাঁ, এটা গুড পয়েন্ট। মানে লেবারের ম্যানুয়াল, হ্যাঁ রাইট, ম্যানুয়াল লেবার তার উপর ডিপেন্ডেন্সি কমাতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে ওই যে আমি যেটা বললাম স্প্রেডার মেশিন, তাহলে ওই স্প্রেডার মেশিন চালাতে 8 জন ওয়ার্কার লাগতো বা 6 জন ওয়ার্কার লাগতো, তাহলে আমার স্যালারি যা লাগতো এখন আমার 2 জন ওয়ার্কার লাগতেছে, তাহলে আমার স্যালারি বলতেছি, ওয়ার্কার কোনো স্যালারি পায় না, ওয়ার্কার ওয়েজেস। তো ওয়ার্কারের পিছনে আমার ওয়েজেস কম খরচ হচ্ছে না, তাহলে আমার আলটিমেটলি কি হবে? প্রোডাক্ট কস্টটা কমে আসতেছে না। এখন বলতে পারো যে হ্যাঁ স্যার, যে আমার তো তাহলে মেশিনের খরচ লাগতেছে, হ্যাঁ মেশিন তো ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট লাগতেছে, বাট তোমার তো ভিশন থাকতে হবে যখন ব্রেক মানে আমাকে দিয়ে করবো, মানে কি বলা হয়, ইনভেস্টমেন্টটা যখন আমি ক্রস করে ফেলবো, এই পয়েন্টটাকে জানি কি বলা হয়, আইপি তো পারে, এই যে মুনাফার যে ক্রস ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে ব্রেক স্যার এটা এখনো পড়ায় নাই স্যার। ব্রেক ইভেন পয়েন্ট তোমরা পড়বা, বুঝছো? ব্রেক ইভেন পয়েন্ট সম্ভবত এটাই, হ্যাঁ ব্রেক ইভেন পয়েন্ট। সো গুগল করে দেখতে পারো, এখন তো আবার ক্লাসে বলে সাথে সাথে স্টুডেন্ট গুগল করে অ্যান্সার দিয়ে দেয়, হোয়াটএভার। তো এখন হচ্ছে এই পয়েন্টটাকে যখন ক্রস করবা তখনই তো তুমি মুনাফায় থাকবে। ইনিশিয়ালি তোমার একটা ইনভেস্টমেন্ট থাকবে, বাট আফটার লং, মানে ফর এ লং টাইম ইট উইল বি প্রফিটেবল। ওকে, সো অটোমেশনের ক্ষেত্রে সো ব্রেক ইভেন পয়েন্টটা ক্রস করলে তুমি মুনাফায় চলে গেলা। ওকে, মানে ব্রেক ইভেন পয়েন্টটা বুঝতে পারছো না? যে ধরো আমি 100 টাকা ইনভেস্ট করলাম, সো আমার তো তো ধরো লাভ আসতেছে প্রতি 1 বছরে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, তাহলে 3 বছর পর আমি 100 টাকা ক্রস করে যাব না? ওইটা কি বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট? তখন তো আমি একদম চরম লেভেলে মুনাফায় থাকবো, এটাই বলছি। আচ্ছা, তো এইটা একটা পয়েন্ট। আর কি পয়েন্ট হতে পারে? এই যে স্যার গ্যাসের বা স্যার এই যে হ্যাঁ। আমাদের যে কারেন্টের এগুলো ওগুলো যদি স্যার দামটা কমাইতে পারে না, সরকারের কাছ থেকে, এইখানেও হাত দিতে পারবো না, দাম কমবে না কোনোদিনও, দাম আরো তাহলে স্যার বাড়বে। এগুলো ইউজ গুলো স্যার কমাই দিব। এটাই জানতে চাচ্ছিলাম যে আমাদের ব্যবহার কমাতে হবে। হ্যাঁ, মানে আমাদের ইউটিলিটি মানে কি, আমরা যে বাসা বাড়িতে থাকি ইউটিলিটি মানে কি, ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি, এই তিনটা ব্যবহার কমিয়ে আনতে হবে, বা এই তিনটাতে আমার যে পরিমাণ ব্যয় হয় সেটা কমিয়ে আনতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমরা প্লামি ফ্যাশনের নাম শুনেছো নিশ্চয়ই। প্লামি ফ্যাশনস হচ্ছে খুবই হাইলি রেটেড একটা ফ্যাক্টরি, মানে ওরা হচ্ছে সাস্টেনেবিলিটির দিকে অনেক দূর এগিয়ে গেছে। তো ওটা আদমজি ইপিজে। তো আমি প্লামি ফ্যাশনস এর 2-3 বার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তোমরা হয়তো অনেকের নাম শুনেছো। সো প্লামি ফ্যাশনস এর স্ট্রাকচারটা এরকম যে ওরা কি করে, এমন ভাবে ফ্যাক্টরিটা বিল্ড আপ করেছে যে সর্বোচ্চ পরিমাণ ন্যাচারাল রিসোর্স যেন ওরা ইউজ করতে পারে। কিরকম? ধরা যাক দিনের বেলায় কাজ চলছে, এমন ভাবে ওরা বিল্ডিং এর, মানে ওরা গ্লাস ইউজ করেছে যাতে কি হচ্ছে, সূর্যের আলোটা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি আমার দিনের বেলা ওই আমার লাইট জ্বালানো লাগতেছে না, আলটিমেটলি আমার ইলেকট্রিসিটি খরচ কমে যাচ্ছে না। বুঝতে পেরেছো? মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে ওরা ওয়াটার ইউজ করতেছে, ওরা বৃষ্টি পানি ইউজ করতেছে, ওদের ছাদে সোলার প্যানেল দেয়া, যদি ওরা সোলার প্যানেল দিয়ে একটা ফ্লোরও চালাতে পারে সেটাও তো ওদের লাভ। তো এরকম প্রতিটা পয়েন্টে ওরা কি করতেছে, এই ছোট ছোট পয়েন্ট গুলাতে ওরা
এই ন্যাচারাল রিসোর্স গুলো ইউজ করতেছে। তা আলটিমেটলি কি হচ্ছে, আমরা যত বেশি ন্যাচারাল রিসোর্স ইউজ করব, আমরা যে এই যে আমাদের যে গ্যাস ইলেকট্রিসিটি এগুলোর উপর চাপ কমাতে পারবো না। তো এখানে তাহলে আমাদের কি ব্যাকআপ কমে আসবে না? তাহলে এটাই কিন্তু সাস্টেইনেবিলিটির দিকে একটা মানে ইনিশিয়েটিভ, যে আমরা যত বেশি ন্যাচারাল রিসোর্স ইউজ করবো। যেমন কিছুদিন আগে আমি দেখলাম যে ইউরোপে, মানে আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নাই, মানে ডেট মনে থাকে না, তোমরা দেখে নিও, মানে কি 2-4-5 বছরের মধ্যে মেবি বা 2025 এর মধ্যে লিখেছে যে ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় 40% ইলেকট্রিসিটির সোর্স হবে ন্যাচারাল। এটা কিন্তু হিউজ, মানে তাই না? মানে পুরা তুমি চিন্তা করতে পারতেছো যে পুরা ইউরোপের 40% মানে কারেন্ট, যেটা কারেন্ট বলা ঠিক না, ইলেকট্রিসিটি সাপ্লাই হবে ফ্রম দ্য ন্যাচারাল সোর্স। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই দিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, তাই না? কারণ আমরা চাইলে কিন্তু আমরা সোলার প্যানেলটা কিন্তু আমরা ইউজ করতে পারি, কারণ সোলারে আমাদের প্রচুর পরিমাণ সূর্য আলো, গ্রীষ্মপ্রধান দেশ। সো সোলার প্যানেলের আমাদের প্রত্যেকটা বাসায় আমাদের সোলার প্যানেল ইনস্টল করা উচিত। এদিক থেকে এখন হয়তো নতুন বিল্ডিং গুলোতে দেখতে পাচ্ছি হয়তো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, এটা মানে খুব ভালো একটা উদ্যোগ, কারণ ওরা মানে পারমিশন দেয় না ইলেকট্রিসিটি সম্ভবত। কারণ আমি এখন দেখি নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে ওগুলা ছাদে দেখি সোলার প্যানেল। সো এটা কি জানো কেউ এই বিষয়ে? এখন ম্যাক্সিমাম বিল্ডিং এ মানে দেয়, নতুন হ্যাঁ। যে বিল্ডিং গুলো তৈরি করে। হ্যাঁ, মানে ওইটা মানে ইনস্টল না করলে মনে হয় মানে বিদ্যুতের পারমিশন দেয় না, এইরকম মনে হয় ব্যাপারটা, না? হতে পারে স্যার, শিওর হতে না পারে, আমি শিওর না, বাট আমার কাছে এই উদ্যোগটা ভালো লাগছে, কারণ নতুন বিল্ডিং এর সবকটাতেই, কারণ কেউ মালিক নিজ উদ্যোগে সোলার প্যানেল দেয় না, এটা তো আমি শিওর। ওকে, এটা আলটিমেটলি প্রেসার দিচ্ছে, হয়তো গভর্নমেন্ট প্রেসার দিচ্ছে যে না তোমাকে সোলার প্যানেল বসাতেই হবে, মানে সম্ভবত এই ব্যাপারটা। বাট যেই কারণে হোক আমার জিনিসটা ভালো লাগছে যে নতুন বিল্ডিং এ এই সোলার প্যানেল গুলো বসাচ্ছে। তো আমি যদি প্রত্যেকটা বিল্ডিং এ থাকা উচিত যে সোলার প্যানেল, অ্যাটলিস্ট আমি যদি আমার গ্যারেজের ব্যাপার এটা চালাইতে পারি, হ্যাঁ, ওইখানে যদি আমার এটাই আমার কম কিসের। তো আমাদের ন্যাচারাল রিসোর্সে যাওয়া উচিত, জীবাশ্ম জ্বালানি যেটা মানে কোল, ন্যাচারাল গ্যাস আর হচ্ছে অয়েল, এইগুলোর উপর আমাদের ডিপেন্ডেন্সিটা কমানো উচিত। তারপর আমরা বৃষ্টি পানি তো ধরে রাখি না, বর্ষাকালে ইজিলি আমরা বৃষ্টি পানি ধরে রাখতে পারি। তোমার ধরো একদিন বৃষ্টি হলো, ওই একদিন দিয়ে কিন্তু সারা বিল্ডিং এর কিন্তু আমাদের ইউজ হয়ে যায়। যদিও বৃষ্টি পানি আবার গ্রাউন্ড ওয়াটারে চলে যাচ্ছে এবং গ্রাউন্ড ওয়াটারটাকে উপরে নিয়ে আসতেছে, কিন্তু তারপর আবার যদি ফার্দার তুমি গ্রাউন্ড ওয়াটার থেকে পানি উঠাবা, আলটিমেটলি সেটা যত নিচে নেমে যাচ্ছে, মানে এটা একটা সাইক্লিক অর্ডারে। সো যাই হোক, মানে একটা অন্য আলোচনা চলে গেলাম। তো আমাদের উচিত বেশি বেশি ন্যাচারাল রিসোর্স ইউজ করা। এই যে তোমার ইউরোপে তো হচ্ছে এখন এই যে টাইড থেকে সমুদ্রের স্রোত, তারপর হচ্ছে উইন্ড পাওয়ার, তারপর হচ্ছে সোলার, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েভ, তারপর হচ্ছে এই জিনিসগুলা, তারপর হচ্ছে বায়োগ্যাস থেকে তো হচ্ছে, তারপরে হচ্ছে এই বিষয়গুলো, তারপরে জলবিদ্যুৎ যেগুলো হাইড্রো। সো আমাদের দেশে এগুলো আসলে খুব কম, বাট স্টিল, কারণ আমি কিছুদিন কক্সবাজার মহেশখালীতে একটা বিশাল সোলার প্যানেল আমি দেখলাম খবরে। সো জিনিসগুলো ভালো লাগতেছে, হয়তো চেঞ্জ আসবে হোপফুলি। তো যাই হোক, সো ওই জিনিস মানে তার মানে মূল আলোচনা ছিল ওইটাই যে আমরা কিভাবে কস্ট কমাতে পারি। সো এই বিষয়গুলো, আরেকটা হচ্ছে আমরা যদি ডিজাইনিং এ আমাদের নিজেদের সত্যটা তৈরি করতে পারি। আমরা সাধারণত কি করি, তোমরা কি টেক প্যাকের নাম শুনেছো? টেক প্যাক, গার্মেন্টস ট্রেডের ক্ষেত্রে টেক প্যাক। টেক প্যাক মানে হচ্ছে টেকনিক্যাল প্যাকেজ, মানে তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টেক প্যাক, অথবা এটাকে স্পেক শিটও বলা হয়, স্পেসিফিকেশন শিট। এটা হচ্ছে ধরা যাক একটা বায়ার আসবে লাইক H&M, সে আসলো আমার ফ্যাক্টরিতে বললো যে আপনি আমাকে এই দিবেন, এই গার্মেন্টস বানাই দিবেন এই টাইপের। ওই সব ইনফরমেশনটাকে সে কতগুলো শীট আকারে প্রকাশ করলো, মানে কতগুলো ডকুমেন্ট সে দিল। ওই ডকুমেন্টের মধ্যে লেখা থাকে যে কত পিসের অর্ডার, ডিজাইন কিরকম হবে, সোর্সিং গুলো কোথা থেকে করা হয়, সোর্সিং ম্যানেজার কে, হ্যাঁ, তারপর কোন সিজনের জন্য, মানে এটা ডিটেলস থাকবে। আর্ট ওয়ার্ক থাকবে, ধরো তুমি যে টি শার্ট বা পোলো শার্টটা তুমি অর্ডার করতে চাচ্ছ তার আর্ট ওয়ার্কটা থাকবে। তারপরে ধরো স্পেসিফিকেশন মানে মেজারমেন্ট, যে তোমার টি শার্টে যে মেজারমেন্ট গুলো থাকবে, তো এইগুলোই হচ্ছে আর কি তোমার, বা তোমার যে আদার্স যে ইয়েগুলো লাগবে, ধরো বাটন, জিপার বা লেবেল যাই থাকবে না প্রত্যেকটা স্পেসিফিকেশন থাকবে। এটাকে বলা হচ্ছে টেক প্যাক। তো দেখা যাচ্ছে আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত যারা বায়ার তারা যে ডিজাইনটা দেয় সেই ডিজাইনটাই কিন্তু আমরা তৈরি করে দিই, আমাদের নিজস্বতা কিন্তু এখানে নেই, বুঝতে পেরেছো? কিন্তু জি, স্যার। আমরা যদি নিজেরাই ডিজাইন তৈরি করতে পারতাম এবং সেটা যদি এক্সপোর্ট করতে পারতাম, অবভিয়াসলি সেটার প্রাইস বেশি হতো না, কারণ সেটা তো আমার নিজস্ব, আর সত্যটা আমার কাছে, প্যাটেন্টটা আমার কাছে থাকতো ওই ডিজাইনটা। সো এই ডিজাইনটা তখন মানে তার মানে কি আমরা এই ডিজাইনিং আমরা পিছিয়ে রয়েছি, এবং ইট ইজ এ হাই টাইম টু ফোকাস অন ফ্যাশন ডিজাইনিং। আমাদের দেশের এই সেক্টরটাকে টিকিয়ে রাখার জন্য অন্যতম বড় একটা উদ্যোগ হতে পারে যে ফ্যাশন ডিজাইনে আমাদের খুবই এমফাসাইজ করা উচিত। যদিও আনফরচুনেটলি আমরা আসলে ফ্যাশন ডিজাইনে কিন্তু এমফাসাইজ করতে চাই না, মানে কেউ আসলে ফ্যাশন ডিজাইনে পড়তে চায়, ধরো বুটেক্সে যে আসে সবাই তো ঠিকই আসে, রাইট? কেউ তো আর এই আশা নিয়ে আসে না, যেটা ট্রু বাস্তবতা স্বীকার করতেই হবে যে আমি ফ্যাশন ডিজাইন শেষে ভর্তি হয়।
হ্যাঁ মানে এটা তো অস্বীকার করলে মিথ্যা হবে, আমি তো মিথ্যা বলতে পারবো না। তো এখন কেউ কি বুটেক্সে আসবে যে ফ্যাশন ডিজাইনে পড়ার জন্য? কেউ কিন্তু আসে না, কিন্তু আসা উচিত। আমি মনে করি আসা উচিত যে ফ্যাশন ডিজাইন করতে হবে, কারণ ডিজাইনিং এর ক্যারিয়ার কিন্তু অনেক উজ্জ্বল, ওদের জব সিকিউরিটি অনেক ভালো, ওদের বাইরে স্কলারশিপ পাওয়ার সবচেয়ে বেশি। কারণ এখন ওয়ার্ল্ডে টেক্সটাইল নিয়ে যত বেশি স্কলারশিপ হচ্ছে তার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে এই ফ্যাশন ডিজাইন নিয়ে। ফ্যাশন ডিজাইন, ফ্যাশন মার্চেন্ডাইজিং, অ্যাপারেল ট্রেড, মার্কেটিং, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং তুমি দেখবা যে হিউজ অ্যামাউন্ট অফ স্কলারশিপ। তোমরা তো অনেক ওয়েবিনারে অংশ নিয়েছো, তোমরা হয়তো জানো এই বিষয়গুলো, তাই না? যে কোন জি স্যার। বিষয়গুলোতে হতে পারে। সো দেখবা যে একটা হচ্ছে কম্পোজিট এদিক থেকে, আর মানে একদম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, আর আরেকটা হচ্ছে এই যে তোমার রিটেইলিং যদি বলি তখন এই ফ্যাশন, অ্যাপারেল, ট্রেড, মার্চেন্ডাইজিং, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। তো হোয়াট এভার, তো আমাদের আসা উচিত, কারণ আমাদের এই সেক্টরটা একটু অবহেলিত বলে আমার মনে হয় ফ্যাশন ডিজাইনিং। তো বাংলাদেশে ফ্যাশন ডিজাইনিং এর পায়োনিয়ার হচ্ছে তোমার ওই, আমি যেখানে একটা ইউনিভার্সিটি ছিলাম, বিইউএফটি নাম তো শুনেছো, বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি। তো ওরা খুবই ইমপ্রুভ। আর শান্তা মরিয়ম নাম শুনেছো না? ওরা জি হচ্ছে স্যার। ডিজাইনিং এ খুবই অ্যাডভান্সড। তো আমরা আমাদের ওই লেভেলে যেতে হবে, আমাদের যাওয়া উচিত, কারণ আমাদের এখানে মেধাবী স্টুডেন্ট ভর্তি হয়। কারণ যতই হয় বিইউএফটি শান্তা মরিয়মে কোন লেভেলের স্টুডেন্ট যায়, উইথ ডিউ রেসপেক্ট, কারণ হুম। কিন্তু আমাদের মতো তো না, নিশ্চয়ই আমাদের চেয়ে মেধাবী না, কিন্তু আমরা এই জায়গাটা পিছিয়ে যাচ্ছি। সো আমার মনে হয় এই জায়গাটা আমাদের আরেকটু ফোকাস করা উচিত। সো আমাদের সবাই মিলে ডিজাইনিংটা আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে হয়তো বা আমরা ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারলে আমরা নিজস্ব ডিজাইন আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো, আমাদের তৈরি ডিজাইন H&M দিবে, এরকম করা উচিত। তো এটা একটা আমাদের সলিউশন হতে পারে। আচ্ছা, তো এখানে তো অনেক বললাম, এই প্রবলেম সলিউশন মোটামুটি এইটাই। আর তোমরা যেটা করবা, ফার্দার ইনফরমেশনের জন্য গুগল স্কলার ইউজ করবা। হ্যাঁ, গুগল স্কলারে সার্চ দিয়ে তোমরা দুই একটা আর্টিকেল পড়লে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আমি ম্যাটেরিয়াল দিব, বাট ম্যাটেরিয়াল দিলে আসলে যেটা হয় মনে হয় চিন্তাধারা শুরু হয়ে যায়, তখন মনে হবে এই ম্যাটেরিয়ালের মধ্যে সব এটা পড়লে হয়তো এ প্লাস আসবে, বা এটা পড়লে হয়তো বা মানে এরকম একটা। কিন্তু তুমি যখন এক্সপ্লোর করবা, দুই তিনটা সাইট বা দুই তিনটা জার্নাল পড়বা, তখন দেখবা যে তোমার চিন্তাধারা অনেক বেশি বিকশিত হচ্ছে। হোয়াটএভার, এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। আজকে যে টপিকটা স্টার্ট করব, তো সেটা হচ্ছে কমপ্লায়েন্স। আমি তোমাকে বলেছিলাম যে আমরা এই সেক্টরের সাথে কিছু প্র্যাকটিক্যাল ইনফরমেশন আমরা শেয়ার করব, মানে আমরা সিলেবাসও পড়বো, প্লাস যে জিনিসগুলো আমাদের ফ্যাক্টরিতে এখন সবচেয়ে বেশি মানে উচ্চারিত হচ্ছে বা চর্চা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। সো তার মধ্যে একটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন ফ্যাক্টর, ওয়ান অফ দা, সেটা হচ্ছে কমপ্লায়েন্স। তোমরা কি নাম শুনেছো কমপ্লায়েন্সের? শুনে থাকার কথা। আরএমজি সেক্টরের কমপ্লায়েন্স, এনিওয়ান? বা কমপ্লায়েন্স মানে কি, হোয়াট ডু মিন বাই কমপ্লায়েন্স? আচ্ছা, কমপ্লায়েন্সের আমি মিনিংটা বলি। কমপ্লায়েন্সের আবিধানিক অর্থটা হচ্ছে অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যাজ পার এজ রুলস, রেগুলেশনস, অর্ডার অর রিকোয়েস্ট। বুঝতে পেরেছো? কাউকে যখন কোনো কিছু অর্ডার করা হয় বা রিকোয়েস্ট করা হয়, বা কোনো একটা রুলস বা রেগুলেশনস থাকে, সেইটা অনুযায়ী সে যখন কোনো একটা অ্যাক্ট করে, তখন সেটা কমপ্লায়েন্স বলা হয়। ফর এক্সাম্পল, ধরো তুমি বুটেক্সে সেমিস্টার ফাইনাল দিচ্ছ, তুমি সেমিস্টার ফাইনালে যদি না বসো তাহলে তুমি ফেল। সো তোমাকে পাস করতে হলে সেমিস্টার ফাইনালে বসতে হবে, এটা একটা রুলস। সো তুমি সেমিস্টার ফাইনালে বসলে এবং তুমি পাস করলে, তার মানে তুমি কমপ্লায়েন্সটা ফুলফিল করলে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা জি স্যার। মানে, কিন্তু আরএনজি সেক্টরের পার্সপেক্টিভে কমপ্লায়েন্সের ধারণাটা একটু ভিন্ন। মানে আমি যেটা সংজ্ঞাটা দিলাম এটা হচ্ছে আবিধানিক অর্থ। তুমি সার্চ দাও যে ডিকশনারি বা গুগলে সার্চ দাও যে হোয়াট ইজ কমপ্লায়েন্স, তখন এই কথাগুলো চলে আসবে। কিন্তু মানে মূল বেসিক এটাই, কিন্তু আরএমজি তে আমরা কমপ্লায়েন্স বলতে আর অনেক বড় এবং ব্যাপক অর্থে বুঝে থাকি। আমি ফার্স্ট ক্লাসে মনে হয় বলেছিলাম যে কমপ্লায়েন্স বিষয়টা হচ্ছে যে, আমি বলেছিলাম যে তিনটা ফেজে আমি ভাগ করেছি বাংলাদেশের আরএমজি সেক্টরের হিস্ট্রিকে। সো সেখানে ছিল যে আফটার দ্য রানা প্লাজা কলাপস, রানা প্লাজা কলাপস হওয়ার পরে আমাদের সেক্টর অনেক বেশি ডিসিপ্লিন হয়েছে, অনেক বেশি শৃঙ্খল মানে সুশৃঙ্খল হয়েছে, এবং অনেক বেশি সাস্টেনেবিলিটি, কমপ্লায়েন্স, এই বিষয়গুলো অনেক বেশি আলোচিত হচ্ছে এবং এগুলো প্রয়োগ হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে। সো এই সেই কমপ্লায়েন্স। তো কমপ্লায়েন্স আসলে কি? ফর এক্সাম্পল আমি বলি, ধরো আমি না আরেকটু বলে নিই যে কমপ্লায়েন্স শুধুমাত্র আরএমজি না, আমাদের পুরো দৈনন্দিন প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত। হ্যাঁ, কমপ্লায়েন্সটা মানে কি? কমপ্লায়েন্সটা মানে হচ্ছে যে একটা তুমি যখন কোন একটা স্থাপনা তৈরি করবে, লাইক কোন একটা বিল্ডিং তৈরি করবে বা কোন একটা ফ্যাক্টরি তৈরি করবে, সেই ফ্যাক্টরিটা তৈরি করা হলে সেই ফ্যাক্টরিটা আদৌ আমার সকল নিয়ম কানুন মেনে চলা হচ্ছে কিনা, লাইক তোমার যে তুমি যে জমিতে তৈরি করছো সেই জমিটা কি বিল্ডিং তৈরি করার উপযোগী কিনা, আর সেই জমিটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, এই বিষয়গুলো দেখা। অথবা তুমি যখন একটা বিল্ডিং তৈরি করবে, সেই বিল্ডিং এর সঠিকভাবে ইলেকট্রিক্যাল ওয়্যারিং করতে হবে না, যেন আমার ইলেকট্রিক্যাল কোনো অ্যাক্সিডেন্ট না হয়, শর্ট সার্কিট না হয়। অথবা তোমার বিল্ডিং এ কিছু
ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে, যাতে আগুন ফায়ার অ্যাক্সিডেন্টটাকে আমি সহজে করতে পারি, প্রশমিত করতে পারি। অথবা হচ্ছে আমার বাকি যে সবকিছু মানে আমার বিল্ডিং এর যে স্ট্রাকচার যদি বলি, আমাদের বিম কলাম এগুলো স্ট্রাকচার গুলো যেন ঠিক থাকে, যেন আমাদের একটা মানে বিল্ডিং যেন কলাপস না করে, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখা হয়। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কমপ্লায়েন্স। বুঝতে পেরেছো? তার মানে কোন একটা ফ্যাক্টরি যখন আমি দিব, এই প্রত্যেকটা বিষয় মানে ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, মেকানিক্যাল সেফটি এবং ইলেকট্রিক্যাল সেফটি, এই জিনিসগুলোকে আমার যখন মানে আইন মেনে তৈরি করা হয় বা এই জিনিসগুলো যখন রুলস কে ফলো করে মানে আমাদের এগুলাকে এক্সিকিউট করা হয়, তখনই আমরা বলি যে না ওই ফ্যাক্টরিটা তার কমপ্লায়েন্সটাকে ফুলফিল করেছে। তো এটা গেল একটা পার্সপেক্টিভে। আরেকটা পার্সপেক্টিভ হতে পারে যেমন ধরো পরিবেশ, যে আমি একটা বিল্ডিং তৈরি করলাম বা আমি একটা ফ্যাক্টরি তৈরি করলাম সে, তো সেই ফ্যাক্টরিতে ডাইং হচ্ছে। এখন ডাইং হওয়ার ফলে কি হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ আমার কি হচ্ছে, ডাইস, কেমিক্যালস এবং ওয়েস্ট ওয়াটার উৎপাদিত হচ্ছে না? তাহলে এখন আমি যদি এই ওয়েস্ট ওয়াটারটা ডিরেক্টলি আমি যদি ডিসচার্জ করে দিই প্রকৃতিতে, নেচারে, তখন কি হবে? তখন আমাদের যেমন বুড়িগঙ্গার কি অবস্থা বুঝতেই পারছো, তখন আমাদের কি হবে, বায়োডাইভার্সিটি আমাদের কি হবে, এফেক্টেড হবে না? তো আমি এটা করতে পারবো না, এটাতে রুলস ব্রেক হবে। তখন আমি কি করব, আমি এমন একটা সিস্টেম ইনস্টল করলাম যে না আমার যে ওয়েস্ট ওয়াটার হবে এটাকে আমি কি করব, পিউরিফাই করে বা আমার ওয়েস্ট গুলাকে মানে সেগ্রিগেট করে আমি সেটাকে জাস্ট ওয়াটারটাকে আমি প্রকৃতিতে ছেড়ে দিব। তাহলে এইটা তখন আমি বলবো যে হ্যাঁ তাহলে এনভায়রনমেন্টালি তুমি কমপ্লেক্সটা ফুলফিল করলে। আবার আরেকটা কমপ্লেক্স হতে পারে যেটা হচ্ছে যে লেবার ওরিয়েন্টেড, যে দেখো আমাদের সেক্টর আমি যেটা আগে বলেছিলাম, আগে কিন্তু লেবারদের পেমেন্ট ঠিক মতো দেওয়া হতো না, বোনাস ঠিক মতো দেওয়া হতো না, ওভার টাইমের যে মজুরি সেটা ঠিক মতো দেওয়া হতো না, অথবা হিউম্যান রাইটসটা খুব হাইলি ভায়োলেট করা হতো। সো এখন আমি যদি বলি যে আমি আমার ফ্যাক্টরিতে ওয়ার্কারদের মানে মান্থলি যে ওয়েজেস সেটা ঠিক মতো পে করছি, আদার্স যে বেনিফিট বোনাস সেগুলো দিচ্ছি, তাদের কোনো হিউম্যান রাইটসের কোনো ভায়োলেশন হচ্ছে না, কোনো চাইল্ড লেবার নেই, কোনো ফোর্সড লেবার নেই, হ্যাঁ, বা কোনো সেক্সুয়াল ভায়োলেশন হচ্ছে না, হ্যারাসমেন্ট হচ্ছে না, এই যে ব্যাপারগুলো হচ্ছে না, তার মানে আমি কমপ্লেক্সটা ফুলফিল করছি। বুঝতে পেরেছো? এই যে টোটাল পুরো প্যাকেজ মানে টোটাল যে কনসেপ্ট, এটাই আসলে কমপ্লায়েন্স। ক্লিয়ার? জি স্যার। মানে এটা আসলে অনেক বড় একটা কনসেপ্ট। তো তো এখন এটাই হচ্ছে কমপ্লায়েন্স। এখন কমপ্লায়েন্সের আসলে আমি তোমাদের প্রচুর ম্যাটেরিয়াল আমি প্রোভাইড করব, মানে কমপ্লায়েন্সের অনেক ম্যাটেরিয়াল আমার কাছে রেডি করা আছে, সো ওগুলো দিলে তুমি বুঝতে পারবে। এখন হচ্ছে তাহলে কমপ্লায়েন্সটা আমি কার ইয়েতে মেনে চলবো, মানে এটা রুলস গুলা কি হবে, তাই তো প্রশ্ন আসতে পারে না যে মানে একটা স্ট্যান্ডার্ড থাকবে না? যখন আমি একটা প্রোডাক্ট কিনি বাজার থেকে, সেখানে লেখা থাকে বিএসটিআই স্ট্যান্ডার্ড বা আইএসও স্ট্যান্ডার্ড, অথবা যে তোমার রড, হ্যাঁ, সিমেন্ট লেখা থাকে বুয়েট কর্তৃক পরীক্ষিত। মানে আলটিমেটলি যখন কোনো আমি একটা স্ট্যান্ডার্ড লাগবে যে তুমি এটা কোনো টেস্ট করো বা কোনো একটা বিল্ডিং তৈরি করো, হ্যাঁ, মানে ওইখানে একটা একটা আলটিমেটলি কি হবে, টেস্ট লাগবে, একটা মানদণ্ড লাগবে যে না আমাকে এই ডেটা ফুলফিল করছি। তো তাহলে বুঝতে পারছো তাহলে আমি কমপ্লায়েন্সটাকে মানে ফুলফিল করার জন্য আমার অনেক ধরনের মানদণ্ড লাগবে। তাহলে মানদণ্ডগুলো কি বা আমার স্ট্যান্ডার্ড গুলো কি কি? আচ্ছা, স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে লেবারের পার্সপেক্টিভে যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে একটা লেবার ল রয়েছে, তোমরা তো জানো যে বাংলাদেশ লেবার ল 2006 সালে এই লেবার লটা প্রণীত হয় এবং এর কিছু সংশোধনী অ্যামেন্ডমেন্ট চলে আসে 2013 সালে। সো ওটাই আর কি, বাট মূল লেবার লটা 2006 সালেই হয়। সো ওই লেবার লতে আর কি ওই সকল আইনগুলো বলা হয়েছে। তো তুমি যদি লেবার রিলেটেড যে আইনগুলো যদি তুমি মেনে চলো, তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ আমার ইন্ডাস্ট্রিটা ফুললি কমপ্লাই ইন মানে কি বলবো যে লেবারের পার্সপেক্টিভে, যে লেবার ল, লেবারের রাইটস, তার পার্সপেক্টিভে আমরা এটা ফুলফিল করছি। এর বাইরেও কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়েছে যেগুলো আমাদের মেনে চলতে হয়। এখন কে মানবে বা কতগুলো মানবে এটা ডিপেন্ড করে বায়ারের উপর। ফর এক্সাম্পল H&M, ও আসলো, ও যখন অর্ডার এক্সিকিউট করলো, H&M বলতে হবে যে আপনি কেমিক্যালের ক্ষেত্রে এইটা মানবেন বা আপনার ফায়ার সেফটির ক্ষেত্রে এইটা মানবেন, মানে ওরা একটা স্ট্যান্ডার্ড বলে দেয়, তখন আমরা ওই স্ট্যান্ডার্ডটাকে ফুলফিল করি। সো এরকম অনেক স্ট্যান্ডার্ড হতে পারে, যেমন আইএসও, তোমার নাম শুনেছো, আইএসও একটা স্ট্যান্ডার্ড, বাট আইএসও স্ট্যান্ডার্ডটা এখন ওভাবে মেনে চলা হয় না। র্যাপ, তোমরা র্যাপের নাম শুনেছো, র্যাপ, WRAP, র্যাপ, BSCI, হ্যাঁ, তারপর হচ্ছে ক্লিন ক্লথ ক্যাম্পেইন এরকম, তারপর হচ্ছে তোমার ব্লু লেভেল, তারপর হচ্ছে ইকোসাইন, GRI, তারপর হচ্ছে আর কি রিচ, লিড, লিডের নাম হয়তো তোমরা শুনেছো, লিডের নাম শুনেছো, লিড, এই যে বলে না লিড প্লাটিনাম বা লিড গোল্ড সার্টিফাইড। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটাও কিন্তু একটা কমপ্লায়েন্স। বা লিড হচ্ছে লিডারশিপ, কি জানি মুখস্থ ভুলে গেছে, লিডারশিপ ইন এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। হ্যাঁ, লিডারশিপ ইন এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল ডিজাইন, লিড মানে হচ্ছে একটা বিল্ডিং কতটুকু এনার্জি ও এনভায়রনমেন্টাল এফিশিয়েন্ট সেটা ওরা মেজার করে, ওদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে। সো তুমি যদি লিডের ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করো এবং অ্যাপ্লাই করো, তখন লিড তোমাকে একটা মার্কস দিবে। তো তুমি যদি ধরো 80+ মার্কস পাচ্ছে, তার মানে তুমি লিড প্লাটিনাম। তুমি যদি 80 নিচে পাও, ধরো 70-75 পেলে, তুমি লিড গোল্ড। বুঝতে পেরেছো?
তখন তুমি বলতে পারো যে হ্যাঁ যে আমি আমার কমপ্লায়েন্ট ফ্যাক্টরি এবং ইট ইজ লিড সার্টিফাইড। ওকে, সো এরকম প্রচুর। আবার রিচ একটা আছে, রিচটা হচ্ছে কেমিক্যাল। আমি তোমাকে একটু ম্যাটেরিয়াল দেখাই আসলে, তাহলে তুমি বুঝতে পারবা। আমি ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিব সিআর কে, সমস্যা নাই। আচ্ছা, যে লিড, এই যে লিড দেখছো, লিডারশিপ ইন এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল ডিজাইন, লিড। এই যে লিড কি, যেমন available for virtually all building project types from new construction to interior fit outs and operation and maintenance. And LEED provides a framework that project teams can apply to create healthy, highly efficient and cost saving green buildings. এই যে গ্রিন বিল্ডিং যাকে বলা হয়, মানে তুমি এনার্জির দিক থেকে পুরোপুরি এফিশিয়েন্ট, তুমি কতটুকু ন্যাচারাল রিসোর্স ইউজ করতেছো, এই বিষয়গুলো ইন্ডিকেট করা হচ্ছে গ্রিন বিল্ডিং। এবং লিড ওয়াজ ফাউন্ডেড অন দ্য বেস অফ ইউএসজিবিসি, মানে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল, মানে তার উপর বেস করে, তার কনভেনশনের উপর বেস করে আসলে লিডটা তৈরি করা হয়। এবং দেখো লিডের কতগুলো ক্যাটাগরি রয়েছে, ওরা কি কি বিষয় মার্কিং করে। দেখো সাস্টেনেবল সাইটস, তারপর হচ্ছে ওয়াটার এফিসিয়েন্সি ক্রেডিটস, এনার্জি এন্ড অ্যাটমসফিয়ার ক্রেডিটস, ম্যাটেরিয়াল এন্ড রিসোর্স ক্রেডিটস, ইনডোর এনভায়রনমেন্টাল কোয়ালিটি ক্রেডিটস। এমনকি লিড কিন্তু একটা সিটিকেও সার্টিফাইড করে যে এই সিটিটা কতটুকু এনার্জি এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। ওকে, আর হাউ টু অ্যাপ্লাই এগুলো দেখবা, আমি তোমাকে ব্যাটেল দিয়ে দিব, সমস্যা নাই। লিড সার্টিফাইড প্রসেস, এগুলো সমস্যা নাই। যে আচ্ছা, এই যে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ যে যেটা বলতেছিলাম যে লিড সার্টিফিকেশন, যে দেখো এই যে প্লাটিনাম 80+ পয়েন্ট পেলে লিড প্লাটিনাম। ধরো তুমি পাইলে 90 বা 95, তার মানে তুমি লিড প্লাটিনাম সার্টিফাইড। গোল্ড হলো 60 to 79, সিলভার 50 to 59, এন্ড শুধু লিড সার্টিফাইড সেটা হচ্ছে 40 to 49। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে ওই ইয়েগুলো দেওয়া হয়। এবং এখানে রেটিং সিস্টেম স্কেল ফর লিড প্লাটিনাম, যে লিড প্লাটিনামের কিন্তু রেটিং সিস্টেম। এই যে সাস্টেনেবল সাইট যদি করো 15 থেকে 21 পাবা, ওয়াটার এফিসিয়েন্সি সবগুলো যোগ করলে যত আসে ওইটা। এই যে ক্যাটাগরি লিডে দেখো কিছু ক্যাটাগরি আছে, লিড নিউ কনস্ট্রাকশন, যেগুলো নিউ কনস্ট্রাকশন সেটার জন্য লিড দেয়, এক্সিস্টিং বিল্ডিং সেটার জন্য দেয়, কমার্শিয়াল ইন্টেরিয়রের জন্য দেয়, কোর এন্ড শেলের জন্য দেয়। আর লিড ফর হোমস, এটা রেসিডেন্সিয়াল, নেইবারহুড ডেভেলপমেন্ট, মিক্সড ইউজ অফ ডেভেলপমেন্ট, মানে লিডের আসলে হিউজ অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন। আর এগুলো বেনিফিট এগুলো তো করলে বুঝবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এটা হচ্ছে লিড। আবার হচ্ছে রিচের কথা বললাম না, রিচ কই গেল? সো এই যে র‍্যাপ, ওয়ার্ল্ডওয়াইড রেসপন্সিবল অ্যাক্রেডিটেড প্রোডাকশন, র‍্যাপ। সো র‍্যাপেরও কিছু আবার আমাদের ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, আমি তোমাদের দেখাই। এই যে র‍্যাপ 12 প্রিন্সিপাল। ওকে, এই যে 12টা প্রিন্সিপালের দিক থেকে আমার র‍্যাপ গুলো মেনটেন করতে হয়। সো তুমি যদি 12টা প্রিন্সিপাল মেনে চলো, তার মানে তুমি র‍্যাপ সার্টিফাইড হবা। সো আমি এটাই বলতে চাইলাম যে আমার একটা স্কেল লাগবে বা মানদণ্ড লাগবে। আবার তুমি যদি একটা দিয়ে চিন্তা করো, আবার কিছু আছে যেমন অনেক আছে, যেমন আমি দেখাই আইএসও, লিড, র‍্যাপ, S8000, মানে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি, এটা হচ্ছে সোশ্যাল পার্সপেক্টিভে। রিচটা হচ্ছে কেমিক্যালের জন্য, হ্যাঁ রিচটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ওরা মূলত এই রিচটা দেখায়। আমি আরেকটা দেখাই সিকিউরিটি কমপ্লায়েন্স, এটা একটা মজার একটা জিনিস। এটা হচ্ছে সিকিউরিটি কমপ্লায়েন্স হচ্ছে, তোমরা এই জিনিসটার নাম হয়তো এর আগে শুনেছো কিনা আমি জানি না। এই যে সিটি প্যাক্ট, কাস্টমস ট্রেড পার্টনারশিপ এগেইনস্ট টেরোরিজম, এটা হচ্ছে কি ইউএস এর জন্য, মানে ইউএস এর যারা বায়ার তারা মূলত এই সিটি প্যাক্টটা ইউজ করে। ওকে, সো ইউএস এর যারা বায়ার তারা মূলত সিটি প্যাক্টটা ইউজ করে। মানে তোমরা হয়তো জানো ইউএসএ ইজ ভেরি মাচ কনসিয়াস অ্যাবাউট কি বলবো ইনফরমেশন সিকিউরিটি। মানে ইউএসএ সবার আগে কিন্তু ওই তথ্য নিয়ে খুব বড় মাথা ব্যথা, তাই না? মানে নিরাপত্তা, মানে তোমার ডেটা গুলো কত বেশি সিকিউর, মানে ইউএসএ মাথা ব্যথা কিন্তু এক জায়গায়। সো এই কারণে ওরা ডেটা নিয়ে যায় অন্য দেশ থেকে চুরি করে, অন্য দেশ থেকে ওরা নিজে ওরা নিজেরও আসলে বদ আছে, বাট তারপরেও তো ইউএসএ সময় খুব কম। নালে অ্যাপল এমন কোনো ডিভাইস না, স্যামসাং ইজ মাচ বেটার দেন অ্যাপল। স্যার 2018 এর শেষের দিকে দেখেছিলাম যে বাংলাদেশ থেকে এক্সপোর্টে যেই গার্মেন্টস গুলো যাবে সেগুলো নাকি বুটেক্স থেকে হচ্ছে অ্যাপ্রুভ হবে বা এরকম কিছু। ওটা স্যার কি এখনো হয়? মানে ওটা কি আদৌ শুরু হইছে? ও না, ওটা এখন শুরু হয়নি, আমার জানার মতে শুরু হয়নি। আচ্ছা, বাট বুটেক্সে টেস্টিং হয়,
এটা তো জানো। হ্যাঁ জি স্যার, এটা জানি। মানে বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি, আমাদের এতে অ্যাক্রিডিটেড ল্যাব রয়েছে, জানো এটা? জি স্যার। মানে অ্যাক্রিডিটেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ল্যাব রয়েছে আমাদের। জি তো স্যার। ওইখানে প্রচুর টেস্টিং হয়, অনেক বড় বড় ফ্যাক্টরি এখানে আসে আর কি। কিন্তু ওইটা এখনো মনে হয় শুরু হয় না, শুনলে জানতাম, আমি নিজেও আসলে জানি না, অনেকদিন আসলে ক্যাম্পাসে নাই, যাওয়া হয় না, এই বিষয়গুলো জানা হয় না, ভুলেই গেছি আসলে ক্যাম্পাসকে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো ইউএস অনেক বেশি সচেতন। তো এখন ওই সিটি প্যাড ইউএসএ খুব ভয় পায় যে ওদের বায়ারের কাছ থেকে কোনো তথ্য চুরি করলো কিনা। তো আমি একটা ফ্যাক্টরিতে, যে মাস্কোর নাম শুনেছো না, মাস্কো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সো মাস্কোতে আমি ইন্টার্নশিপও করি, ইন্টার্নি করছিলাম। তো একদিন আমি যাই, তো মাস্কোতে আমাকে ঢুকতে দিচ্ছে না। মানে হচ্ছে গার্মেন্টস সেকশন গুলোর মধ্যে একটা থাকে হচ্ছে তোমার প্যাকেজিং সেকশন, মানে ওখানে প্যাকিং করে, ওই আরএফআইডি ট্যাগ লাগায়, বুঝছো, পলি প্যাকিং করে, এই করে সেই করে, কার্টুন করে। সো ওখানে আমাকে ঢুকতে দিচ্ছে না, কারণ এর আগে আমি গিয়েছি, মানে ইজিলি এন্ট্রান্স, বলছে না এখানে ঢোকা যাবে না। কেন? কারণ এখানে বাইরের নিষেধ রয়েছে, এবং বাইরের এখানে স্পেশাল প্যাকিং হচ্ছে। কার বাইরে? তখন শুনলাম এটা কি ইউএস একটা বাইরে, এবং সিটি প্যাক, তখন তো আর বুঝি নাই জিনিসগুলো, পড়িও নাই। কারণ আমরা আমরা ওই কমপ্লেক্স জিনিসগুলো আমাদের আগে কোর্স খুব একটা ছিল না, তো আমরা এই জিনিসগুলো অত জানতাম না। তো তখন মাথায় ঢুকে না যেটা আসলে কি। পরে আমি নিজে পড়া থেকে জিনিসটা আবিষ্কার করলাম যে আসলে সেটাই ওই সিটি প্যাক, যে ওই কমপ্লেক্সের আন্ডারে ওই ফ্লোরে তখন ওই ফ্যাক্টরি দুই একজন কনসার্ন পার্সন ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না যখন প্যাকেজিং হবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওরা আর কি খুবই মানে হাইলি, মানে কি বলবো আর কি, মানে কনসার্ন অ্যাবাউট ইনফরমেশন সিকিউরিটি হোয়াট এভার। সো এই যে দেখো, এটা একটা কমপ্লায়েন্স সিটি প্যাক্ট। তাহলে দেখো আমি কতগুলো স্ট্যান্ডার্ড বললাম, র্যাপ, আইএসও, রিচ, বিএসসিআই, লিড, সিটি প্যাক, এরকম আরো আছে, আমি যে নাম বলেছি ওগুলো আমি তোমার ম্যাটেরিয়াল দিয়ে দিব। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এগুলো তুমি মেনটেন করলে তুমি মনে করো যে কমপ্লায়েন্ট। তো সবগুলো মেনটেন করা লাগে না, বায়ার বলে দেয় যে আপনি আপনি এটা করবেন, এটা করবেন, তখন এটা আর কি তখন আমার ফ্যাক্টরিটা কমপ্লায়েন্ট হবে। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের লেবার ল। লেবার ল পুরো বইটা আমার কাছে আছে, আমি এটা দিয়ে দিব, মানে একদম সফট কপিটা আমার কাছে আছে, হার্ড কপি দুটি আছে, সফট কপিটা দিয়ে দিব। মানে বাংলাদেশের আইন আর কি, এটা লেবার ল, এটা কিন্তু জাতীয় সংসদে পাশকৃত আইন, মানে বাংলাদেশে এই আইনটা মেনে চলা হয়। সো এটা খুবই একটা রিচ একটা বই, তো ইনশাল্লাহ তোমাদের আমি দিয়ে দিব, চাইলে দেখতে পারো। সো হোয়াট এভার, তো এটাই ছিল আসলে আমাদের মূলত কমপ্লায়েন্স, বুঝতে পেরেছো? তো জি স্যার। এইটাই। আর হচ্ছে আজকে টাইম কি শেষ? আর 10 মিনিটের মতো আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে চাচ্ছি, আসলে ম্যানুয়ালি নিব। আচ্ছা, বাকি টিচাররা তোমাদের কিভাবে অ্যাটেন্ডেন্স নিচ্ছে? ম্যানুয়ালি? স্যার অনেকে স্ক্রিনশট নেন, অনেকে আবার জুমের মিটিং শেষে যে রিপোর্ট হ্যাঁ, ওটা পাওয়া যায়, রিপোর্ট পাওয়া যায়, হ্যাঁ ওটা পাওয়া যায়, কিন্তু স্ক্রিনশট নিলে আমি ট্রাই করেছি, বাট স্ক্রিনশট আসলে সবার ইয়েটা বোঝা যায় না, অনেকে যে ডট ডট চলে আসে। আচ্ছা, ম্যানুয়ালি নেই, দু একদিন সবার সাথে পরিচিত হওয়ার দরকার আছে। আচ্ছা, তোমার আইপি, আচ্ছা হ্যাঁ আইপি, আইডি 1 অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই একটু অ্যাটেন্ড শুনতে হবে, হ্যাঁ। আইডি 1, ইয়েস স্যার। হ্যাঁ। আইডি 2, প্রেজেন্ট স্যার। হ্যাঁ। আইডি 3, রবিউল, আচ্ছা নাই। আইডি 5, রেদওয়ান, আইডি 5, আচ্ছা। আইডি 6, আইডি 6 নাই। আইডি 7, প্রেজেন্ট স্যার। হ্যাঁ রাজ। আইডি 8, বাপ্পি। স্যার ওর মাইক্রোফোন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, একটা মেসেজ আসছে না, মাইকের সমস্যা। মাইকের সমস্যা বুঝলাম না তোমরা। আচ্ছা, আইডি 9, হাসান নাই। আইডি 11, Yes, sir. আরমান, হ্যাঁ। আইডি 12, প্রেজেন্ট স্যার। হ্যাঁ শাফিল। জি স্যার। হ্যাঁ। আইডি 13, প্রেজেন্ট স্যার। হ্যাঁ ফেরদৌস। আইডি 14, ইয়েস স্যার। ইশতিয়াক। আইডি জি 15, স্যার। হ্যাঁ। Yes, আইডি মুস্তফা, ইয়েস স্যার। হ্যাঁ। আইডি 16, 16 এনামুল। স্যার রিয়েট স্যার, ও মানে আমাদের সাথে নাই এখন। রিয়েট কিভাবে হয়? রিয়েট মানে রিএডমিশন নিয়েছে। ও আচ্ছা, রিএডমিশন নিয়েছে, আচ্ছা 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 আচ্ছা। আইডি 9, আইডি 9 বললো ওরও মাইকের সমস্যা, আচ্ছা দিয়ে দিলাম সরল বিশ্বাসে। আইডি 16, 17, আইডি 17, আচ্ছা। আউট 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 আউট। আইডি 18, ইয়েস স্যার। হ্যাঁ। আইডি 19, প্রেজেন্ট স্যার।
শফিকুল। আইডি 20 সামি। Sir. কে 20 আসো? Yes, sir. আচ্ছা। আইডি 21 Yes, sir. জিসান। হ্যাঁ, আইডি 22 শামস। Yes, sir. Yes, sir. 23 আইডি 23 আবিদ।